ভারত রাশিয়াকে একের পর এক অর্ডার দিয়েছে, কিন্তু এই অর্ডারের মাঝে রাশিয়া আর ইরান দুজনেই কি ভারতের খুব বড় সাহায্য করছে? কিন্তু এর মধ্যেই রাশিয়া একটা বড় সংকটে পড়ে গেছে। জানবো কি চলছে। এই সময় জিও পলিটিক্সে অনেক কিছু চলছে। সবসময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু। প্রথম কথা হলো, ভারতে অনেক বছর পর ইরান থেকে এলপিজির প্রথম ট্যাঙ্কার কেনা হয়েছে। এই ট্যাঙ্কারটা চীনে যাচ্ছিল, কিন্তু ভারত এটা কিনে নিয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি ম্যাঙ্গালোর পৌঁছানোর আশা করা হচ্ছে। পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে ভারত 2019 সালে ইরান থেকে তেল আর গ্যাস কেনা বন্ধ করে দিয়েছিল। তার আগে ইরান আমাদের গুরুত্বপূর্ণ সাপ্লায়ারদের মধ্যে একজন ছিল। কিন্তু এখন সাম্প্রতিক সময়ে আমেরিকা ইরানের তেল আর গ্যাসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এরপর দেখা যাচ্ছে যে অনেক ট্যাঙ্কার ভারতের দিকে আসছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি, এই ট্যাঙ্কারটা চীনে যাচ্ছিল। ইরানের এলপিজি তিনটে সরকারি কোম্পানি ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম মিলে ভাগ করে নেবে। এই কার্গোটা একজন ট্রেডারের কাছ থেকে কেনা হয়েছে এবং পেমেন্ট রুপিতে দেওয়া হবে। ভারত ইরান থেকে আরও এলপিজি কেনার দিকেও এগোচ্ছে। তবে শিপিং মন্ত্রক পরিষ্কার করে বলেছে যে ইরানের এই কার্গো নিয়ে এখনও খুব বেশি তথ্য নেই। ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় এলপিজি আমদানিকারক দেশ, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাসের অভাব তৈরি হয়েছে। গত বছর ভারতে রান্নার গ্যাসের ব্যবহার ছিল 33 মিলিয়ন টন। এর মধ্যে 60% ভারত বাইরে থেকে কিনেছিল, আর এর প্রায় 90% পশ্চিম এশিয়া থেকেই এসেছে। ভারত পারস্য উপসাগরে আটকে থাকা নিজের জাহাজগুলো ধীরে ধীরে হরমুজ প্রণালী থেকে বের করে আনছে। সম্প্রতি 4টা এলপিজি ট্যাঙ্কার শিবালিক, নন্দাদেবী, পাই গ্যাস আর জগ বসন্ত ভারতে এসেছে। ভারত সেখানে আটকে থাকা নিজের খালি জাহাজগুলোতেও এলপিজি ভরছে। এর মধ্যে সরকার চেষ্টা করছে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়। এদিকে যদি রাশিয়ার কথা বলি, তাহলে রাশিয়া খুব খুশিও আছে। এই সময়ে যখন বিশ্বের বেশিরভাগ দেশ তেলের জন্য সমস্যায় পড়েছে, তখন ভারতের অয়েল ডিপ্লোমেসির প্রভাব দেখা যাচ্ছে। অনেক রিপোর্ট অনুযায়ী ভারত আগামী মাসের ডেলিভারির জন্য প্রায় 60 মিলিয়ন ব্যারেল অর্থাৎ 6 কোটি ব্যারেল রাশিয়ার কাঁচা তেল কিনেছে। ইরান যুদ্ধের কারণে এনার্জির সংকট তৈরি হয়েছে এবং তার প্রভাব ভারতের ওপরও পড়ছে। কিন্তু এই সংকট থেকে বাঁচার জন্য ভারত তার বন্ধু রাশিয়া থেকে 6 কোটি ব্যারেলের তেল আনছে। এই বিষয় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত ভারতের অনেক প্রশংসাও করেছেন। স্ক্রিনে যাকে দেখছেন, ইনি হলেন প্রেসিডেন্ট পুতিনের দূত কিরিল দিমিত্রেভ। তিনি বলেছেন, ভারত রাশিয়ার খুব ভালো অংশীদার। যেখানে ইউরোপ রাশিয়ার তেল নেওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে ভারত উল্টো নিজের আমদানি বাড়িয়েছে। বিশ্বে কাঁচা তেলের দাম যেখানে প্রতিদিন বাড়ছে, এখন এটাও বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন, যারা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল, তারাও সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে। আর ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল পাচ্ছে। ইরান আগেই বলেছে যে হরমুজ প্রণালী ভারতের জন্য খোলা আছে। ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, বন্ধু দেশ যেমন চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান আর ইরাক, এই দেশগুলোর জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খোলা। ভারত রাশিয়া থেকে অনেক তেল কিনছে, যাতে পরিস্থিতি খারাপ হলে আগে থেকেই ঘরের সংকট এড়ানো যায়। বলা হচ্ছে, এই কার্গো ব্রেন্ট ক্রুড দামের থেকে প্রতি ব্যারেলে $5 থেকে $15 বেশি দামে কেনা হয়েছে। এর মানে স্পষ্ট, ভারত একটু বেশি দাম দিচ্ছে, কিন্তু সামনে কি হবে সেটা জানা নেই। তাই যতটা সম্ভব তেল মজুত করা ভারতের জন্য ভালো, আর ভারত সেটাই করছে। এই কেনাকাটা আমেরিকার দেওয়া ছাড়ের পর আরও সহজ হয়েছে। এখন এই ছাড় অনুযায়ী 5ই মার্চের আগে জাহাজে ওঠানো রাশিয়ার তেল ডেলিভারি করা যাবে। এর ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে যে তেলের ঘাটতি তৈরি হয়েছে, সেটা কিছুটা পূরণ হচ্ছে। যাই হোক, এখন রাশিয়ার দিকে ভারতীয় রিফাইনারিগুলো আবার ফিরে গেছে এবং তেল কিনছে। কিন্তু এখন একটা বড় সংকট তৈরি হয়েছে, আর এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। রাশিয়ার ওপর ইউক্রেন তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ দেখে এখন ইউক্রেনও বুঝে গেছে যে যদি বিশ্বকে নিজের দিকে টানতে হয়, তাহলে রাশিয়ার তেলের ওপর আঘাত করো। রাশিয়ার তেল এই সময় ভারত সহ বিশ্বের অনেক দেশের এনার্জির চাহিদা পূরণ করছে, কিন্তু এখন সেই রাশিয়ার তেলও সমস্যায় পড়েছে। ইউক্রেন নতুন করে হামলা শুরু করেছে এবং এতে রাশিয়ার বড় ক্ষতি হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইনের অনেক ক্ষতি হয়েছে। অনেক ট্যাঙ্কারও আটক করা হয়েছে। এর ফলে রাশিয়ার রপ্তানি ক্ষমতা অন্তত 40% পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বড় তেল রপ্তানিকারক দেশের জন্য এটা বড় সংকট। রাশিয়ার সঙ্গে এই সংকট এমন সময়ে এসেছে যখন কাঁচা তেলের দাম আগে থেকেই প্রতি ব্যারেল $100 পার করেছে। বৃহস্পতিবার ব্রেন্ট তেলের দাম প্রায় 2% বেড়েছে। মানে এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে দেখা যাচ্ছে। এই মাসে ইউক্রেন রাশিয়ার তেল ইনফ্রাস্ট্রাকচারের উপর ড্রোন হামলা বাড়িয়েছে, বিশেষ করে 3টে বড় বন্দর, কৃষ্ণ সাগরের নভরোসিস্ক, বাল্টিক সাগরের প্রিমোর্স্ক ও উস্তলুগা বন্দরকে লক্ষ্য করেছে। এর ফলে রাশিয়ার প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল তেল রপ্তানির ক্ষমতা বন্ধ হয়ে গেছে।
মানে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল আর রপ্তানি করা যাবে না। প্রতিদিন ইউক্রেন হয়ে হাঙ্গেরি আর স্লোভাকিয়ায় যাওয়া দুজরবা পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ড্রোন হামলার পর একটা টার্মিনাল প্রতিদিন ৭ লাখ ব্যারেল ক্ষমতাও হারিয়েছে। ইউরোপে রাশিয়ার সঙ্গে যুক্ত ট্যাঙ্কারগুলো আটক করা হচ্ছে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে দেখা যাচ্ছে। রাশিয়ার তেলের সাপ্লাই কমে গেলে ভারতের ওপরও প্রভাব পড়বে। আমেরিকার নিষেধাজ্ঞার আগে গত বছর ভারত অনেক পরিমাণে রাশিয়ার তেল কিনেছিল। অন্যদিকে সম্প্রতি যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার তেলের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা তুলে দেয়, তখন ভারত ৬০ মিলিয়ন ব্যারেল তেলের বুকিং করে। কিন্তু এখন এই তেল কিভাবে ভারতে আসবে সেটা দেখার বিষয়। এখন পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে গেছে, কারণ একদিকে সৌদি আর কাতারের মতো দেশ তেল আর গ্যাসের সাপ্লাই কমাচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে রাশিয়া যেখান থেকে সাপ্লাই আসছিল সেখানেও সমস্যা। আর তৃতীয়ত, যদি ভাবেন ইরান দেবে, তাহলে ইরানের সঙ্গে সমস্যাটা হচ্ছে ইরান ভারতের অনেকটা কাছে আছে এবং ভারত অনেকটাই সাহায্যও পেতে পারে। কিন্তু সমস্যা হলো ইরানের অবকাঠামো আর দ্বীপগুলোতেও হামলা হচ্ছে। এর মানে আজ না হলে কাল ইরানও প্রভাবিত হবে। আর এর প্রভাব কার ওপর পড়বে? ভারতের মতো দেশের ওপর। এখন ভারতের জন্য একটা উৎস ভেনেজুয়েলা আর দ্বিতীয় উৎস আমেরিকা। সম্ভবত এই কারণেই প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন এই যুদ্ধের সংকট অনেক দিন ধরে প্রভাব ফেলতে পারে। যাই হোক, এখন এই সব বিষয় নিয়ে আপনার কি মনে হয়? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। অন্যদিকে এদিকে আবার শুরু হয়ে গেল যুদ্ধের মতো পরিস্থিতি। আমরা কথা বলছি ডুরান্ড লাইন নিয়ে, যেখানে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ আবার নতুন করে ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঈদের সময় দুই দেশ কিছুটা শান্তির পথে হেঁটেছিল, একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল। তখন মনে হচ্ছিল হয়তো পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। কিন্তু ঈদ শেষ হতেই সেই সিজ ফায়ার পুরোপুরি ভেঙে পড়েছে, আর দুই পক্ষ আবার একে অপরের ওপর হামলা শুরু করেছে। এখন সীমান্তে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ হচ্ছে। ডুরান্ড লাইনের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ভারী অস্ত্র দিয়ে হামলা চলছে। একদিকে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে শান্তির কথা বলছে, এমনকি ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘর্ষে মধ্যস্থতার কথাও বলছে। কিন্তু অন্যদিকে বাস্তবে তারা আফগানিস্তানের ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে, আর এতে সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী নিজেরাই কিছু ভিডিও আর ছবি প্রকাশ করেছে। সেখানে তারা দাবি করছে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই লড়াইয়ে তারা আফগানিস্তানের প্রায় ৩২ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। তাদের দাবি অনুযায়ী এই দখল বেলুচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুনখা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। শুধু তাই নয়, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া বসাচ্ছে, নতুন নতুন পোস্ট তৈরি করছে যাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে। ড্রোন ফুটেজ দেখিয়ে তারা বলছে পাকতিকা প্রদেশের কিছু এলাকায় তারা নিয়ন্ত্রণ বাড়িয়ে ফেলেছে। কিন্তু অন্যদিকে আফগানিস্তানও চুপ করে বসে নেই। আফগান তালিবান যোদ্ধারা পাল্টা জোরালো হামলা চালাচ্ছে। তাদের টার্গেট ছিল কুনার আর বাজর সীমান্ত এলাকা, যেখানে পাকিস্তানের সেনা পোস্ট ছিল। আফগান আর্টিলারি থেকে প্রচণ্ড গোলাবর্ষণ করা হয়েছে, আর সেই হামলায় পাকিস্তানের কিছু পোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে পোস্টগুলো একেবারে ভেঙে পড়েছে। এতে বোঝা যাচ্ছে যে এই লড়াই থামার কোনো লক্ষণ নেই, বরং আরও বাড়ছে। এই সংঘর্ষের পেছনে আসলে বহুদিনের সমস্যা আছে। পাকিস্তান অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভেতরে থাকা কিছু জঙ্গি গোষ্ঠী তাদের দেশে হামলা চালায়, কিন্তু আফগানিস্তান সেই অভিযোগ একেবারেই মানতে চায় না। তারা বলছে এটা পাকিস্তানের নিজের দেশের সমস্যা, আর তার দোষ তাদের ওপর চাপানো হচ্ছে। উল্টে আফগানিস্তানি অভিযোগ করছে পাকিস্তান বারবার তাদের সীমান্ত লঙ্ঘন করে ভেতরে ঢুকে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। এই উত্তেজনা আরও বেড়ে যায় যখন কাবুলে বড় ধরনের হামলার ঘটনা সামনে আসে। অভিযোগ করা হয় সেই হামলায় ৪০০রও বেশি মানুষ মারা গেছে। যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, তবুও ঘটনাটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে সীমান্ত পেরিয়ে হামলার অভিযোগ উঠেছে। তাই দুই দেশের মধ্যে অবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে ছোট একটা ঘটনাও বড় সংঘর্ষে পরিণত হচ্ছে। ঈদের সময় যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, তখন সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরেছিল। মানুষ ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি একটু ভালো হবে, কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। ঈদ শেষ হতেই আবার শুরু হয়ে গেল গোলাবর্ষণ, আর সীমান্ত এলাকা আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হল। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভবিষ্যতে এটা আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। কিছু বিশেষজ্ঞ বলছেন, যদি এইভাবে উত্তেজনা বাড়তে থাকে তাহলে আফগান বাহিনীও সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে পাল্টা দখলের চেষ্টা করতে পারে। এতে পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এই সংঘর্ষের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। সীমান্তে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ আটকে পড়েছে, হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। শরণার্থীর সংখ্যা বাড়ছে, আর তাদের জীবন আরও কঠিন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ঈদের সময় যে শান্তির আশা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে।
ডুরান্ড লাইন আবার আগুনের রেখায় পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন শুধু গোলার শব্দ শোনা যাচ্ছে। সামনে কি হবে সেটা এখনও স্পষ্ট নয়, কিন্তু একটা কথা পরিষ্কার, এই সংঘর্ষ খুব সহজে থামার মতো নয়, আর এর প্রভাব আরও বড় হতে পারে।